ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে। ওইখানে আমাকে বলা হয় যে আপনি আন্দোলনকারী, আপনাকে চিকিৎসা দেওয়া হবে না। আশেপাশে অনেক হাসপাতালে গেছি, ওইখানে আমাকে যে ড্রেসিং করবে সেরকম ইনস্ট্রুমেন্ট ছিল না। আমার মতো অনেক মেয়ে আছে যাদের নিজেদের গল্প বলার মতো একটা প্লেসও পাই নাই বলার জন্য। আমি 15 জুলাই যখন ভিসিতে অবস্থান করি, তখন ছাত্রলীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের ভাড়া করার টোকাই যারা ছিল, তারাও সেদিন এখানে অবস্থান করতেছিল। আমি ভিসিতে যখন দাঁড়াই, তখন দেখতেছিলাম যে তারা আমাদের উপর হামলা করতেছে। আমি জাস্ট পিছন ঘুরতেই আমাকে মাথায় রড দিয়ে একটা আঘাত করা হয়। আমি তখনই জাস্ট পড়ে যাই। ভাবছিলাম যে তখন হয়তো ভেবেছিলাম যে মরেই গেছি, আমি আর বেঁচে ফিরবো না। তখন ওইখানে আমার 2.5 ঘন্টার মতো কোনো স্মৃতিশক্তি ছিল না, কি হচ্ছে সেটাও আমি জানি না। আমাকে কোনো এক বড় ভাই ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ওইখানে আমাকে সেলাই দেওয়া হয়। আমি জানি না তখন কিভাবে কি হচ্ছিল। তখন কিছু এরপরে যখন হচ্ছে আমার আপু, আমি মহাখালী যাই, ওইখানে একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওইখানে অটিতে ঢুকানোর পরে জানতে পারি যে হচ্ছে আমার মাথায় 10টা সেলাই। আশেপাশে অনেক হাসপাতালে গেছি, ওইখানে আমাকে যে ড্রেসিং করবে সেরকম ইনস্ট্রুমেন্ট ছিল না। তখন আমার বাধ্য আমার বড় আপুই মূলত হচ্ছে ড্রেসিং করাতে শুরু করে। একটা টাইমে আমার সেলাই খোলার ডেট আসে, তখন দেখা হয় যে আমার মাথায় ইনফেকশন হয়ে যায়। তখন আমি আবার হচ্ছে একটা প্রাইভেট মেডিকেলে যাই, ওইখানে গিয়ে চিকিৎসা নেওয়া হয়। নেওয়ার পরে হুট করে আমার আম্মাও মাঝখানে অসুস্থ হয়ে যায়, ময়মনসিংহ যায়, এবং হচ্ছে বলা হয় যে আমার মাথায় 1 সপ্তাহের মতো ড্রেসিং করাতে হবে, কোনো সেলাই দেওয়া যাবে না। ওই অবস্থায় মাথার ভিতরে, চামড়ার ভিতরে গজ ঢুকানো কতটা যে কষ্টকর ছিল, সেটা একমাত্র আমিই ফিল করতে পারি। পরবর্তীতে যখন ময়মনসিংহ যাই, মাথায় ওই গজ ঢুকানো বলছে যে 28 তারিখে আমার ডেট, সেলাই করতে হবে। তখন আমি স্বদেশ হাসপাতালে যাই, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে। ওইখানে আমাকে বলা হয় যে আপনি আন্দোলনকারী, আপনাকে চিকিৎসা দেওয়া হবে না। ওইখান থেকে আমি এটা শোনার পর ওইখান থেকে ডিরেক্ট বের হয়ে যাই। তারপর কোনো মতে হচ্ছে আমি ময়মনসিংহ মেডিকেলের পরের দিন যাই। ওইখানে বলা হয় যেই মেডিকেলে যাই, ময়মনসিংহ সরকারি মেডিকেলে, তখন হচ্ছে যে ডাক্তারের আন্ডারে যাই, উনি আমাকে বলে দিয়েছিলেন তুমি যে আন্দোলনে আহত হয়েছো সেটা তুমি বলবা না, কারণ পরবর্তীতে আবার ঝামেলা করবে, আমাকে চিকিৎসা আবারও দেওয়া হবে না। তখন আমি চুপ করেই ছিলাম। তখন সেখানেও আহত হওয়ার পরে আমাকে ওইখানে সেলাই দেওয়া হয়। পরবর্তীতে যখন আমি বাসায় আসি, তখন শুনি যে হচ্ছে অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়। তো আমরা একটা প্ল্যান করি যে হচ্ছে আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করব গ্রামে থেকে। যেদিন আমরা প্ল্যান করি ওই দিন রাতেই হচ্ছে আমাদের গ্রামের যে নেতাকর্মীরা ছিল তারা জেনে যায়, এবং একটা টাইমে আমাদের নামগুলো থানায় দেওয়া হয় যে মামলা করা হবে। পরবর্তীতে এরপরের দিন তো আলহামদুলিল্লাহ আমাদের স্বৈরাচারের পতন হয়, কিন্তু আমাদের যে নিজস্ব গল্পগুলো আছে সেগুলো আপনারা শোনার মতো কেমন। এবং আমি যে আহত হলাম, আমার ক্যাম্পাসের মোটামুটি কেউই জানে না আমার গল্প। আমি কোথায় বলবো, আমি বিচার কোথায় চাইবো, যেখানে বিচার এখনো পর্যন্ত, যেখানে তাদের ভিডিওতে স্পষ্ট তারা আমাদেরকে মারতেছে, ছাত্রলীগের নেতা কর্মী হোক, যে মারতেছে তাদের কাজকর্ম স্পষ্ট ভিডিওতে ধরা পড়ছে। কেন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না? প্রশাসন কি করছে আসলে? তারা কি চাচ্ছে আবার ওই ছাত্রলীগদের একটা শেল্টার দিয়ে তাদেরকে আবার ওই ক্লাসে ফিরে নিবে? আমি তো মানবো না। আমার আঘাত কেউ ফিল করতে পারবে না। আমার অনুভূতিটা কি, আমি যতটা যন্ত্রণা সহ্য করেছি তারা কি সেটা সহ্য করতে পারতেছে? এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।